দিন চারেক আগে ঘোষিত হয়েছে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল। নতুন প্যানেলের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন হাবিবুল বাশার সুমন। চার প্যানেলের অন্যতম সদস্য হলেন হাসিবুল হোসেন শান্ত। নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। 2027 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের সাথে চুক্তি করেছে বিসিবি। কেমন করবেন এই নির্বাচক প্যানেল? এদিকে দিন 20 পরেই নিউজিল্যান্ডের সাথে সিরিজ গড়াচ্ছে টাইগারদের। 3টি করে ওয়ানডে আর টি20-র এই সিরিজে কেমন করবেন লিটন ও মিরাজের বাংলাদেশ? এসব নিয়ে আজকের আলোচনা খেলার আড্ডায় আপনাদের সাথে আছি আমি তাই বনন্ত। আজকে আমাদের অতিথি যে নির্বাচক প্যানেল নিয়ে কথা বলছিলাম তাদের একজন হাসিবুল হোসেন শান্ত এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর ও ক্রিকেট অ্যানালিস্ট মাজারউদ্দিন অমি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দুজনকেই খুব গ্ল্যামারাস লাগছে। ঈদটা যে শেষ হয়েছে সেটা বোঝা যাচ্ছে না আপনাদেরকে দেখে। খুব সুন্দর দুটো পাঞ্জাবি পরে এসেছেন। ফিরবো আপনাদের কাছে। আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনাগুলো দর্শকদের জানিয়ে দিতে চাই। কঠিন পরীক্ষার সামনে নতুন নির্বাচক প্যানেল এবং কিউইদের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশ। হাসিবুল হোসেন শান্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে যেই আগের যেই নির্বাচক প্যানেল ছিল তাতে আপনি যুক্ত ছিলেন, নতুন নির্বাচক প্যানেল যেটা এসেছে আপনি কন্টিনিউ করছেন, কতটা চ্যালেঞ্জিং এটা একটা ব্যাপার। আর শুনেছি আপনাদের স্যালারিটা নাকি বেশ ভালো রকম বেড়েছে, তো সেটাও নিশ্চয়ই আপনাদের জন্য খুব ভালো হয়েছে। কংগ্রেচুলেশন সেই জন্য একই সাথে। ধন্যবাদ। স্যালারি তো কষ্ট করলে একটু দেওয়া উচিত না? যাই হোক, নতুন নতুন সিলেকশন যারা আছেন, সুমন ভাইয়ের সাথে এখনও বসিনি। উনি উমরা করতে গিয়েছেন, যার জন্য বসা হয়নি। 31 তারিখ আসলে হয়তো 1 তারিখে আমরা সবাই বসে আলাপ করবো। চা খাবেন বসে? চা খাবো না, কী করবো না করবে, সুমন ভাইয়ের প্ল্যান কী থাকবে না থাকবে এগুলো নিয়ে আগাবো। কেমন ছিল আগে? আমি মাজারউদ্দিন আমার কাছে যাবো। তার আগে যে গাজী আশরাফ হোসেন লিপু তিনি ছিলেন, তার আগে নানু সাহেব ছিলেন। মানে প্রধান যিনি থাকেন, চেয়ারম্যান যিনি থাকেন নির্বাচক প্যানেলে, তার উপর দিয়ে মনে হয় ঝড়টা একটু বেশিই যায়। হ্যাঁ, তা যায়, কিন্তু নানু ভাইকে আমি পাইনি। লিপু ভাইকে 3 মাস পেয়েছি। চমৎকার, মানে আনবিলিভেবল বলতে গেলে। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এই 3 মাসে। উনি যেভাবে অ্যানালাইসিস করেন চমৎকার। আসলে একটা প্লেয়ারকে কীভাবে নিবে, কী ধরনের কন্ডিশনে খেলবে, কোন উইকেটে খেলবে, কাকে নিলে কোন টিমের কম্বিনেশন ভালো হবে, চমৎকারভাবে অ্যানালিসিস করেন। সো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এই 3 মাসে। তো দীপককে আমি থ্যাঙ্কস জানাই। এই 3 মাসে উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। কারণ সামনে সুমন ভাই আসছে, সুমন ভাইয়েরও কিছু প্ল্যান থাকবে, উনিও আগে সিলেকশন করেছেন। সো আশা করি কঠিনও হবে, আবার চেষ্টা করব ভালো করার জন্য। কারণ এটা আমাদের লোকে সিলেক্টর হচ্ছে মানে থ্যাঙ্কসলেস একটা কাজ। ভালো করলেও গালি, খারাপ করলেও গালি আসে। সো চেষ্টা করব যাতে টিমটা, মানে শুনবার যে কিছু কথা শুনেছি যেটা হচ্ছে উনি মানে কনফিডেন্স যাদের আছে বেশি, মানে খেলায় তাদেরকে বেশি সিলেক্ট করার চিন্তা আছে। জি, আমি যেই প্যানেলটা নিয়ে কথা হচ্ছে, নাদিফ চৌধুরী আছেন, হি মাস্ট বি 38, 39। নাঈম ইসলাম মাত্রই খেলা ছাড়লেন, নির্বাচক হয়েছেন। হাসিবুল হোসেন শান্ত খুব বেশি বয়স না, কত উনি বলতে পারবে আমি জানি না। তো সুমন ভাই, হি ইজ অ্যারাউন্ড 53। খুবই ইয়াং একটা প্যানেল। কেমন লাগছে প্যানেলটাকে? ভালো লাগছে যে নাদিফকে দেখে একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছে। সে কিন্তু জুনিয়র সিলেক্টর ছিল আগে। অনেকে ভাবতে পারে যে হুট করে আসলো নাকি, বাট না, নাদিফ কিন্তু প্রসেস দিয়ে এসেছে। ন্যাশনাল টিম খেলেছে, তার সাথে খেলার সৌভাগ্য হয়েছে। আমি একসাথেই খেলেছি তার সাথে। গুড ক্রিকেটিং ব্রেন, এটা খুবই দরকার সিলেক্টর হতে হলে। এবং নাঈমের কথা আরও ভালো লাগছে যে ক্রিকেটটা ছেড়েছে, বাট ক্রিকেট ছাড়ার সাথে সাথেই বোর্ড যে তাকে ইউটিলাইজ করেছে। তারও গুড ক্রিকেটিং ব্রেন আছে। সিলেকশন পলিসিতে এই জিনিসগুলো খুব দরকার। আমি মানে সারপ্রাইজ হয়েছে যে নর্মালি সিলেকশন প্যানেল হয় 3 জন থাকে, নাহলে 5 জন থাকে। 4 জনের ওখানে ধরেন একটা ভোটিং হলো, তখন গিয়ে তো ইকুয়াল হয়ে গেলে ঝামেলা হবে। আই ডোন্ট নো ওনারা কীভাবে ডিল করবে এটা। বাট গুড টু সি যে মানে আমার যতটুকু বুঝতে পারছি যে জোন বেস করে মনে হয় শান্তভাই সিলেক্টরদেরকে দায়িত্ব দেওয়া হতে পারে। এইভাবেই প্ল্যান করা হচ্ছে। তো এটা হলে খুবই ভালো, কারণ স্পেসিফিক্যালি একজনের পক্ষে তো পুরো দেশের সিলেকশন প্রসেসে ইনভলভ থাকা খুবই ডিফিকাল্ট। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যেটা গুড মুভ। নিচে আরেকটু সিলেক্টরদেরকেও আরও ইনভলভ করা দরকার। জুনিয়রদের কথা বলছি আমি। ওখানেও যদি আরেকটু গ্রুম করে আনা যায় তাহলে নতুন আবার কে হবে চিফ সিলেক্টর, এটা নিয়ে অনেক বয়স ভিত্তিক জায়গাটা। আমিও কিন্তু মানে 2016 থেকে, আপনিও ওই প্রসেস থেকেই এসেছেন। সো এটাই হওয়া উচিত নর্মালি। নাদিফ আসলেন। নাঈমেরটা এক্সেপশন হলো। আমি খুবই সাধুবাদ জানাই নাঈমেরটা, কারণ নাঈম যে টাইপের প্লেয়ার
যে টাইপের সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে, হি ডিজার্ভ ফার্স্ট ক্লাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি 34 আবার প্লেয়ার আবার সিলেকশন কাজও ডিফারেন্ট, বাট যেহেতু তিনি রিসেন্টলি খেলাটা ছেড়েছেন, সো তিনি প্লেয়ারদেরকে আরো ভালো Right. কাছ থেকে দেখেছেন যে কার স্ট্রেংথ কোথায়, কার দুর্বলতা কোথায়। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় নাইমকে কাজে লাগানো যাবে খুব ভালো মতো। নাদিফকেও সেম জি জি একটা অভিযোগ তো থাকেই নির্বাচক প্যানেল, মানে আপনি যেহেতু একটু লম্বা সময় ধরে আছেন, যে মাঠে গিয়ে খেলা দেখে না নির্বাচকরা। তো এইবারের যেহেতু সবাই ইয়াং, আপনারা তো ফ্লাই করবেন অনেক, তাহলে এবার তো মাঠে গিয়ে খেলা দেখার সময় তো মনে হয় আমি আসার পরে সবগুলি বাংলাদেশ খেলা, বিসিএল খেলা সবই কিন্তু আমি মাঠে গিয়ে দেখেছেন। এবং আমি যখন এই যুব থাকলাম আমি সবসময় মাঠে যেয়ে খেলা দেখে সিলেক্ট করতাম। তো এখন পর্যন্ত আমার মিস যায়নি, তো আশা করবো সামনে মিস যাবে না। জি মাজার, আপনিও নিশ্চয়ই এটাই চান যে নির্বাচকরা তো, কারণ আমরা ভারতে দেখেছি নির্বাচক মাঠে বসে খেলা না দেখলে তো ইটস এ বিগ ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে যে মানে অনেক ক্ষেত্রে হয় যে স্পেসিফিক দু একজনকে দেখতে হয়, পুরো টিমের প্রত্যেকের খেলা কিন্তু দেখ, যদি তাদের মাথায় কি প্ল্যান আছে সিলেক্টর হিসেবে, তাদেরকে কি চাওয়া হয়, ডিমান্ডটা কি, এই অনুযায়ী কিন্তু তারা খেলা দেখে। খেলা না দেখলে অনেক সময় প্র্যাকটিসও গিয়ে দেখে, অনেক সময় তার সাথে কথা বলে, তার মাইন্ডসেট কি এটাও জানতে চায়। আমরা নর্মালি যখন সিলেক্টরদের ব্যাপারে ভাবি, মনে হয় ন্যাশনাল টিম থেকে কোচ তারা একটা ডিমান্ড দেয় সিলেক্টরদেরকে যে আমার এরকম একটা প্লেয়ার দরকার, মিডল অর্ডার একটা প্লেয়ার দরকার, বা একটা অলরাউন্ডার দরকার, একটা এই গ্যাপটা রয়েছে এখানে আমার। শুধু ন্যাশনাল টিম না, কিন্তু এখানে আপনার এইচপি আছে, এ টিম আছে, ন্যাশনাল টিম আছে। তো এইচপি আর ন্যাশনাল টিম, এই টিম আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখানে সিলেকশনটা। সো তাদেরও ট্যুর থাকে। ন্যাশনাল টিম আসলে সাধারণত দুই একটা এদিক ওদিক হয়, সেটা কোচ, ক্যাপ্টেন এবং চিফ সিলেক্টর মিলে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করা হয়। বাট যেটা হচ্ছে যে আমরা এই টিম যেটা বলেন, এইচপি বলেন বা আন্ডার-23 টিম যদি হয়, সেইগুলো সিলেকশন করা ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি সঠিকভাবে হয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু সিলেকশন, যাচ্ছি সিলেকশনের বিষয়ে, যে দুজন আপনার অনুজ রয়েছেন নাদিফ এবং নাইম, তাদেরকে আসলে কিভাবে দেখছেন আপনার টিমে? না, নাদিরের সাথে তো আমি এই লেভেলেও কাজ করেছি, চমৎকার ছেলে, আসলেও ট্যালেন্ট ছেলে। আর নাইম যেটা হচ্ছে, যেটা ভাই বললেন যে মাত্র খেলা ছেড়েছেন, প্লেয়ারের মানে বর্তমান প্লেয়ার যারা আছেন তাদের উইক পয়েন্ট বলেন বা স্ট্রং পয়েন্ট বলেন বা তারা কী ফর্মে আছে, সেই জিনিসগুলি ভালো একটা অ্যাডভাইস দিতে পারবে। বাট সিলেকশন আসলে একটু ডিফারেন্ট, একটু হয়তো বা নাইমের একটু সময় লাগতে পারে আমার কাছে মনে হয়। তারপর নাইম খেলার মধ্যে ছিল, প্লেয়ারদের চিনেন, সেটা কাজে দিবে। জি, কতটা চ্যালেঞ্জিং, যেটা আমাদের আজকের সাবজেক্ট, আসলে কতটা চ্যালেঞ্জিং প্রথম অ্যাসাইনমেন্ট আপনাদের একদম সামনে, কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? এখন নিউজিল্যান্ডের সাথে প্রথম সিরিজ শুরু হবে আমাদের, 17 তারিখ। 3টা ওয়ানডে আর 3টা টি20। আসলে সুমন ভাই না আসা পর্যন্ত এখনও ওইভাবে আমাদের প্ল্যানিংটা এখনও হয়নি। তো সো সুমন ভাই আসলে বসে কথা বলে একটা ডিসিশনে আসতে পারবে। সো এখন আপাতত কিছু বলতে পারছি না বাট এখন যে টিমটা আছে মনে হয় এখান থেকে এই উইনিং কম্বিনেশনটা মোস্ট প্রবাবলি ওয়ানডেতে থাকার চান্স। আচ্ছা মাজার, খুব ডিফিকাল্ট টাস্ক নির্বাচকদের জন্য, কারণ মানে তারা আসলেন সাথে সাথেই সিরিজ শুরু। না, সামনের যে সিরিজটা আমার মনে হয় যে খুব বেশি ডিফিকাল্ট হবে না, কারণ লাস্ট সিরিজটা আমরা ঘরের মাটিতে জিতেছি, একটা উইনিং কম্বিনেশন রয়েছে, আর খুব বেশি টিঙ্কারিং হবে না। যেমন শান্ত ভাই বললো যে 1-2টা জায়গা ছাড়া ন্যাশনাল টিম এরকম টিঙ্কারিং হয় না। বাট এই যে প্রসেসটা শান্ত ভাই এখন চলতেছে, যে উইকেটটা নিয়ে যেভাবে উইকেটটা বানানো হলো সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে, আমরা কি ওই দিকেই আগাচ্ছি নাকি? 100% ওই দিকে আগাবো। রাইট, এটা গুড প্ল্যানিং। এবং পাকিস্তানের সাথে যেটা আমরা যে উইকেটে খেলেছি, মানে ফার্স্ট উইকেটের মতন চেষ্টা করবো, উইকেটে যাতে ফার্স্ট উইকেটের মতন 3টা ম্যাচে আমরা খেলতে পারি। রাইট, অনেক ক্ষেত্রে বলি আমরা যে পেস বোলারদের বান্ধব হওয়া দরকার, এটা কিন্তু ব্যাটারদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। আমাদের ক্রিকেট আরো বেটার থাকতো যদি আমাদের এরকম উইকেটে যদি আরো আগের থেকে খেলা শুরু করতাম আমরা। বাট এটা শান্ত ভাই আপনিও তো ছিলেন, তো যখন দেখা যায় যে হোমের মধ্যে এরকম আমরা অ্যাডভান্টেজ নিতে চাই, স্পিন একটু ট্র্যাক বানাতে চাই, ওটা ডিসিশনটা কলটা কার থেকে আসে? এটা কি টিম ম্যানেজমেন্ট থেকে আসে নাকি বোর্ড থেকে, টপ থেকে আসে নাকি? বোর্ড টপ থেকে আসে। বোর্ডের টপ থেকে যদি আসে দেন আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড হ্যাবিট। আমি সেটাই জানতাম, বাট এটা আমাদের জন্য ক্ষতি, তাই না? আপনি এইটার জন্য এখন যে প্ল্যান করা হচ্ছে সেটা সাউথ আফ্রিকা না, এটা সাধারণত আসলে আমাদের ক্রিকেটটাকে আরো বেটার করার জন্য, সামনের দিকে নেওয়ার জন্য এসব উইকেট আমাদের খেলা খুবই দরকার। আমাদের সারফেসটা যেটা দেখলাম আমরা একটা ম্যাচে কিন্তু 100 আমরা হারি, নো প্রবলেম, বাট ওই হ্যাবিটটাও করা খুব জরুরি, যে আমরা রান করতে পারি নাকি ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে। আমাদের দেখা যায় যে বোলাররা ভালো করলে আমাদের ব্যাটাররা কিন্তু ওই জায়গাটা, স্পোর্টিং উইকেট লাগবে আমাদের। স্পোর্টিং মানে বোলারদের জন্য থাকতে হবে, ব্যাটারদের জন্য থাকতে হবে, স্পিনারদের জন্য। হ্যাঁ, মানে তাহলে হবে কি যে ব্যাটারদের স্কিল ডেভেলপ হয় না। আমরা যে সারফেস দেখেছি, মানে হ্যাটস অফ, খুবই ভালো পিচ, একটা দুইটা হারলেও আমি বলবো যে এই জায়গাটায় স্টিক থাকা দরকার। এখানে আমাদের ব্যাটসম্যানদের টেকনিক ভালো হবে, সেন্স ভালো হবে, শর্টস খেলার অনেক মানে
কী বলবো, শর্টস খেলে অনেক কিছু শর্টস শিখতে পারবে, কারণ এগুলো উইকেটে সেট হতে পারলে কিন্তু একটা ব্যাটসম্যান সলিড ব্যাটিং করতে পারবে। So তাহলে আমার মনে হয় আপনাদের প্ল্যানটা হচ্ছে যে শুধু স্পিনিং ট্র্যাক বানাবেন না এবার। নিউজিল্যান্ড তো এর আগে যখন খেলে গেছে স্পিনিং ট্র্যাকে খেলে গেছে, রান করতে পারেন, ইফ ইউ রিমেম্বার যে অস্ট্রেলিয়া এটা নিউজিল্যান্ড পরে বলি নিউজিল্যান্ড না জানলেই ভালো। না জানলেই ভালো। না, ওরা বাংলা বুঝে না আমার মনে হয়। বাট ওই যেহেতু লাস্ট সিরিজ ওরা দেখেছে পাকিস্তানের সাথে আমাদের স্ট্র্যাটেজি কি, ওরা নিশ্চয়ই ওইভাবে অ্যানালাইসিস করেই আসবে, ওদের ওই বোলিং ইউনিটটা ওইভাবেই স্ট্রং করে আসবে। দেখা যাবে যে ওরাও আমাদের বাউন্সার দিয়ে করার চেষ্টা করতেছে। না, ওরাও একটা রেস্ট প্রসিডিউর দিয়ে যাচ্ছে। বাট আমরা মোট কথা আমাদের এখন বর্তমানে শুধু 2027 ওয়ার্ল্ড কাপ না, আমাদের সামনে ফিউচার ক্রিকেটের জন্য আমরা হোম সিরিজ হলে আমরা এই ধরনের উইকেট বানানোর চিন্তা ভাবনা। এমন উইকেট নেই আপনারা প্ল্যান করছেন। কতটা চ্যালেঞ্জিং ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ড সিরিজটা আপনি মনে করেন? আর আমরা কিন্তু উইনিং মোমেন্টে আছি পাকিস্তানের সাথে। যদি আমাদের প্লেয়াররা যদি যারা যে ডিপার্টমেন্টে যদি সঠিকভাবে খেলতে পারে, শান্ত যদি মোটামুটি ফর্মে আসে, শান্ত কিন্তু স্টেট আউট হয়ে যাচ্ছে বারবার। শান্ত যদি একটা ভালো স্কোর করে, লিটন ভালো ফর্মে আছেন, হৃদয় ভালো ফর্মে আছেন, তামিম ভালো ফর্মে আছেন, সাইফ বা সৌম্য যেই খেলুক, যদি তারা ভালো সার্ভিস দেয়, সো আমার মনে হয় যে মানে ফাইট হবে খেলা। আমাদের বলাররা খুব ভালো একটা শেপে আছে। সো আমার মনে হয় যে ব্যাটসম্যানরা যদি তাদের ন্যাচারাল খেলা খেলতে পারে, নিউজিল্যান্ড নট টু ইজি যে বাংলাদেশকে হারাই দিবে। জি, আরেকটা ব্যাপার রয়েছে কিন্তু যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ডিরেক্ট কোয়ালিফিকেশন। সো হোমে যতগুলো খেলা আমাদের কিন্তু জেতাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ না হলে কিন্তু আমাদের কোয়ালিফায়ার খেলতে হতে পারে। সো ওই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা অনেক বেশি ম্যাচ খেলবো, আওয়েতেও ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ কম, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কিছুটা হলে অ্যাডভান্টেজ পাবে। সো আমাদের জন্য হোমের ওয়ানডে সিরিজগুলো জেতাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ড রিসেন্টলি রেস্ট দিয়ে দিয়ে খেলাচ্ছে। প্রথম সাউথ আফ্রিকার সাথে যদি সিরিজটা দেখি, 5 ম্যাচের সিরিজ, 3 ম্যাচের জন্য আলাদা দল, তারপর আবার ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে। সো ওরাও তো একটা রেস্ট প্রসিডিউর দিয়ে যাচ্ছে। আমি জানি না আসলে বাংলাদেশের এগেনস্টে ফুল স্ট্রেংথ নিউজিল্যান্ডকে আমরা পাবো কিনা, বাট ওয়ান ডে টিমটা মনে হয় অনেক স্ট্রেংথফুল হবে মাজার। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ 50 ওভারের খেলায় দেখবেন অনেকগুলো কিন্তু স্টেজ যায়। টি20তে ধরেন মোমেন্টামের উপর চলে গেলে এনিবডিজ গেম, বাট ওয়ান ডে ক্রিকেটে কিন্তু অনেক রকম স্টেজ পার করে তারপর ম্যাচটা জেতা লাগে। তো ওই জায়গাটা থেকে তো দে উইল গিভ আ বিগ ফাইট, বাট আমাদের হোমে কিন্তু আমাদেরকে হারানো খুব ডিফিকাল্ট, কারণ আমরা ওই প্যাটার্নটা জানি। আমরা পাকিস্তানের সাথে যে খেলেছি, আমরা কিন্তু খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে নেমেছে মাঠে, এটা ভালো লেগেছে আমার। তবে একটা জিনিস আমার মনে হয় অ্যাজ এ সিলেক্টর বা অ্যাজ এ সিলেকশন কমিটি, এই যে যেমন নিউজিল্যান্ড রেস দিয়ে দিয়ে প্লেয়ারগুলোকে আরও দেখার সুযোগ করে দিচ্ছে, আমরাও চাবো যে ফিউচারে যাতে আমাদের ওই সিচুয়েশন আসে যে আমরা 2-3টা প্লেয়ারকে নতুনভাবে দেখার জন্য একটা সুযোগ দিতে হবে। কারণ হোমে খেলালে একটু ইজি একটা প্লেয়ারের ডেবিউ হইতে, আওয়েতে গিয়ে খুব ডিফিকাল্ট। কিন্তু একটা প্লেয়ার খারাপ খেললে ওই প্লেয়ারটার ক্যারিয়ার নিয়েও কিন্তু শেষ হয়ে না, যায়। এই চিন্তা আমাদের মাথাও আছে। এখন আসলে যেটা বললাম কোয়ালিফায়ার একটা ফ্যাক্টর আছে। সো ওইটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা তখন চান্স নিব। এবং আমার মনে হয় যে সুমন ভাই আসলে অবশ্যই প্ল্যান করবে টি20তে হয়তো বা কিছু নতুন উনি খেলাতে চান। তবে আমাদের পুল বলতে এখন আমরা কি বুঝি, যে এ টিম, এইচপি না আন্ডার 19-এর কিছু, যেমন রিসেন্ট কিছু বের হয়েছে, আমরা প্লেয়ারকে একটা 19 থেকে ন্যাশনাল টিম পর্যন্ত কিভাবে প্রিপেয়ার করি? বর্তমানে যে বোর্ড আছেন ওনারা কিছু প্ল্যান করেছেন। আমি সোফার জানি যে আন্ডার 23 একটা টিম করবে, ওখানে আপনার আন্ডার 19 থেকে কিছু প্লেয়ার বাদ পড়ে যায় এবং কিছু প্লেয়ার আছে যে মানে ভালো খেলোয়াড় কিন্তু দেখা যায় যে টিমে চান্স পাচ্ছে না, তাদেরকে ডাকা হবে, মানে আন্ডার 23 যদি করা হয়। আর এইচপি যারা আছে তারা ধরেন ফিউচার সামনে আসতেছে, আর এই টিম যারা আছে ন্যাশনাল টিমে যা খেলছেন বা আউটের মধ্যে তাদের উপর দিয়ে করা, মানে এই প্ল্যানগুলি আছে। আর শুধু আসলে প্ল্যান করলে হবে না, আমার মনে হয় যে তাদের খেলার সংখ্যাটা বাড়াতে হবে। যত বেশি এই টিমের যারা মানে ন্যাশনাল টিমে আসবে যাবে তারা যত বেশি খেলতে পারবে এওয়ে বা হোম, সেটা কিন্তু আমাদের মনে হয় যে ফিউচার ন্যাশনাল টিমের জন্য অনেক কাজে দেবে। জি, শান্ত মানে নির্বাচক হিসেবে তো বেশ লম্বা সময় হয়ে গেল কাজ করছেন, বয়স ভিত্তিকে করেছেন, ন্যাশনাল টিমেও করছেন। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের একটা কলের এগেনস্টে সমালোচনাগুলো দেখেন বা আপনার পরিবারের কেউ দেখে, কতটা ডিফিকাল্ট হয় আসলে এই সমালোচনাগুলোকে অ্যাকসেপ্ট করা বা না অ্যাকসেপ্ট? এখনো ওরকম বড়ভাবে পড়িনি, জানি না মানে যখনই দেখেন সরাই ফেলেন, যেহেতু দেখবো না, মানে অতটা খেয়াল করি না আসলে। এমনিও আমি বেশি ফেসবুক দেখি না, আমার কাজ যেটা করি। মানুষ খারাপ করলে তো বলবি, বাট মাঝে মাঝে দেখা যায় যে অনেক বাজে কথাও শুনি বলে, আমি পাত্তা দিই না, পার্ট অফ লাইফ। ক্রিকেটারদের সাথে তখন সম্পর্কটা আসলে কেমন থাকে অ্যাজ এ সিলেক্টর? আমার সাথে তো মাশাআল্লাহ সবার সাথেই ভালো, খুব আড্ডাবাজ আপনি, আমরা জানি যে আমি সবার সাথে ফ্রেন্ডলি আর কি, থাকা ভালো। ওদের মানে ওরা কি চায় না চায় ফ্রিলি বলতে পারে, সেটা অনেক কাজে দেয় আমাদের। আপনি কোন সিরিজটাকে ডিফিকাল্ট মনে করছেন, আপকামিং ওয়ান ডে নাকি টি20? আমাদের জন্য আসলে ওয়ান ডেটা ভেরি ইম্পর্টেন্ট। সো
ওয়ান ডেটা বেশি ফোকাস থাকবে আমাদের। আর টি-20 আসলে এখন সামনে টি-20 তেমন একটা মানে প্রেশার নেই। সো টি-20 যেমন মুস্তাফিজকে মনে হয় পিসিএল খেলার জন্য মানে এই টি-20তে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে টি-20তে অনেক নতুন লোক আসতে পারে। আচ্ছা, পিএসএল এর কথা চলে আসলো মাজার, রেকর্ড সংখ্যক বাংলাদেশি এবার পিএসএল এ খেলছেন। এমনিতেই পিসিবির সাথে আমাদের সম্পর্কটা সাডেনলি খুবই ভালো এখন, পিসিবি বিসিবি ভাই ভাই এরকম আমরা শুনছি। তো 6 জন প্লেয়ার খেলছেন, লাস্ট মিনিটে তানজিদ তামিম কল পেয়েছেন, রিয়েলি গুড টু সি বাংলাদেশি ন্যাশনাল টিম প্লেয়াররা খেলছেন ফরেন ল্যান্ডে এবং উইথ প্রাইড, মানে তাদের যোগ্যতা দিয়েই খেলছেন। হ্যাঁ, যোগ্যতা দিয়ে খেলছেন, গুড পয়েন্ট। ইনফ্যাক্ট তারা আর্ন করে নিয়েছেন, বা পাকিস্তানের সাথে যে সিরিজটাতে তানজিদ তামিম ভালো খেলেছে, আমরা বিপিএলে আমরা দেখেছি পারভেজ ইমনকে ভালো খেলতে, রিশাদের কথা তো বলতেই হবে, সে বিগ বেস্ট টিক বেস্ট খেলে বেড়াচ্ছে। নাহিদ রানা গুড একটা আমাদের মানে ইনক্লুশন, আমাদের ন্যাশনাল টিম বলি বা যত বাইরে খেলবে তার জন্য অত এক্সপোজারটা বাড়বে, এগুলো আর্ন করে নিতে হয়। আমরা আগে দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে খুব কান্নাকাটি করতো আইপিএলে আমাদেরকে কেন নেয় না, তো দের ইজ এ লজিক, মানে কনসিস্টেন্ট পারফর্মার ছিল না দেখে আমাদের সাকিব ছাড়া কেউ খেলতে পারেনি আইপিএলে। সো ওই জায়গাটা থেকে এগুলো আর্ন করে নিতে হবে। আজকে পিএসএল খেলছে, কালকে বিগ ব্যাশ খেলবে, নিউজিল্যান্ডের লিগ খেলবে, বিভিন্ন ইংল্যান্ডের লিগ খেলবে, তাহলে গিয়ে তার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হবে, যেটা আফগানিস্তান প্লেয়াররা অনেক ভালো করে ফেলেছে অলরেডি। তাদের কিন্তু লোকাল ইনফ্রাস্ট্রাকচার ভালো না, তাদের লোকাল লিগ ভালো না, বাট তারা বেশিরভাগই কিন্তু আওয়ে এরকম ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে খেলে তারা ড্রেসিং রুমটাও শেয়ার করে ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে। আমার মনে হয় রিশাদ ইজ আ চেঞ্জ পার্সন নাও। বিগ ব্যাশ খেলার পর থেকে তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ডোমেস্টিক ক্রিকেটের ডিফারেন্সটা কি, একটা ম্যাচ সিচুয়েশনে কীভাবে কী করতে হয় এগুলো দেখে এসেছেন। এটা তাদের জন্য অনেক বড় এক্সপোজার। আর আরও বেশি সংখ্যক হওয়া উচিত, যেহেতু আমরা একটা টেস্ট প্লেয়িং নেশন, ওই হিসাবে খুবই কম, মাত্র শুরু হয়েছে। আমি চাবো যে আরও বেশি সংখ্যক গিয়ে খেলুক, তাদেরকে খেলতে সুযোগ করে দেখ। রিশাদকে যেমন বিপিএল না খেলিয়ে বিগ ব্যাশ খেলার সুযোগ করে দিয়েছে, এর থেকে বড় এক্সপোজার কিন্তু হতে পারে না। ভালো পারফর্ম করেছেন এক্স্যাক্টলি। সো এখন অস্ট্রেলিয়াতে আবার নেক্সট সিজন ওর কিন্তু কনফার্ম হয়ে গেল, তাই না? সো এরকম কিছু, সে যদি এখন বলে যে আমার দেশে একটা প্লেয়ার আছে ভালো, সে কিন্তু আরেকটা প্লেয়ারকে রেফার করতে পারবে। সো এই জায়গাগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে ইটস এ গুড সাইন, বাট ওই যে বেশি ম্যাচ খেলতে হবে না, ম্যাচ খেলে আসলে নিজেকে যাচাই করা ডিফিকাল্ট। একই সাথে রিশাদ পারফর্ম করেছেন ভালো, একটা বিগার মঞ্চ ছিল, তার চেয়ে বড় কথা যে একা থাকা, হোবার্টে একটা বাসা নিয়ে থাকা, এটাও তো একটা বড় কালচার। এই কালচারের মধ্যে দিয়ে গেছেন, নিজে রান্না করেছেন, হয়তো আমি জানি না যে কিভাবে আসলে ড্রাইভ করতেন, হয়তো কেউ হেল্প করতো, বাট একা একা থেকেও যে ক্রিকেটের প্রতি মনোযোগী, সেই জায়গাটা হয়তো রিশাদে তৈরি হয়েছে। আরও একবার আপনাকে কংগ্রেচুলেশনস, নতুন নির্বাচক প্যানেল ভালো কাজ করুক, বাংলাদেশ ক্রিকেটে ভালো করুক। কিন্তু মাঝারুদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই, ইন্টারন্যাশনাল কমেন্ট্রি করছেন বেশ বছর হলো, এই যে এত বড় বড় হস্তিদের সাথে কমেন্ট্রি বক্সটা শেয়ার করেন, ড্যানি মরিসন, রামিজ রাজা, ওয়াকার ইউনুস, ডেফিনেটলি অনেক কিছু শেখেন তাদের কাছ থেকে, বাট হাউ ডাজ ইট ফিল, মানে এই যে এত স্ট্রাগল করেছেন, ইউ ওয়ান্টেড টু বি এ কমেন্টেটর ইন্টারন্যাশনাল। আমি প্রাউড করি, আমরা সবাই প্রাউড ফিল করি। মাজারকে তো আমরা দেখেছি সাংবাদিকতা করতে, লেখালেখি করতে। সো হাউ ডাজ ইট ফিল মাজার টু বি ইন দ্য কম বক্স উইথ সো মেনি লিজেন্ডস? ওই জায়গাটা আসলে কিরকম? একটা হচ্ছে যে মানে স্বপ্নকে বাস্তবে মানে লিভ করতেছি, ওটা একটা খুব ভালো ফিলিং হয়, বাট খুব ডিফিকাল্ট অনন্ত। মানে বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু বলতে পারি না আমরা, বাট অ্যাডজাস্ট করে 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 নিতে হচ্ছে। ওই ক্ষেত্রে হয় যে আপনার সেলফ ডেভেলপমেন্টটা কম হয়। আমি চাবো বোর্ড আমাদেরকে আরেকটু ব্যাক করুক, আরেকটু আমাদের বোর্ডের ওই হেল্পটা দরকার। আমরা অন আওয়ার ওন বেসিক্যালি কোনো সিরিজে থাকবো, কোনো সিরিজে থাকবো না, কোনো সিরিজে কম হবে, কোনো সময় সিরিজ বেশি হবে। দেশের বাইরে যে সিরিজগুলো আছে ওগুলো আমাদেরকে প্রমোট করার যে ব্যাপারটা থাকে, ওই জিনিসগুলো আরও বোর্ড থেকে আরও এক্সপেকটেশন বেশি থাকে। বাট এত মানুষের সাথে করার পর এখন রিয়েলাইজ করি যে এটা এমন একটা জব যেখানে কোনো আপনার মার্জিন অফ এরর জিরো হইতে হবে, মানে ভুল করার চান্সেস রাখা যাবে না, আপনার কথায় সেন্স মেক করতে হবে। যেহেতু আমি ন্যাশনাল টিম খেলিনি, এটা আমার একটা মাইনাস পয়েন্টও আছে। অনেকেই অনেক জায়গায় এই ফিলিংটা দেয়া হয় যে তুমি তো ইন্টারন্যাশনাল খেলো না, মানে এই উনি এগুলো ফেস করেই আসছে, আমাদেরও এগুলো অনেক সময় ফেস করতে হয়। অনেক জিনিসগুলো আমাদেরকে ইচ্ছা করেই সরায় রাখে যে তো ন্যাশনাল খেলে নাই। বাট কথা আমি কি বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, আমার কথাটা সেন্স মেক করে নাকি এটা খুবই ইম্পর্টেন্ট। তবে এই পর্যন্ত আসতে পেরেছি, বোর্ডের হেল্প ছিল দেখেই, আদারওয়াইজ হয়তো কোনো আসতে পারতাম না এই জায়গাটাতে। বাট এখন আরও যদি আমাদেরকে আরও প্রমোট করতে চায়, যদি প্রমোট করে, তাহলে মনে হয় যে আরও নতুন কিছু ছেলে পেলে আসতে পারবে। এটা এমন একটা জায়গা আমরা দেখেছি, দুইজন সিনিয়র প্রায় 25-30 বছর ধরে এই ফিল্ডে রয়েছেন, তারপর কিন্তু অনেক বড় একটা গ্যাপ ছিল, কেউ আসতে পারেনি। এখন আমি আর সমন্বয় আমরা দুজন আসতেছি। সো অনেক মানে আমাদের অনেক পেছনে অনেক গল্প আছে, আমরা বলতে পারি না। জি জি জি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, মেয়েদের ইমার্জিং সব করতেছে। সো মানে ওইটাই বললাম আর কি, যে আমাদের ওই ব্যাকআপটা, আমাদের একটু হেল্প দরকার। অনেক ক্ষেত্রে মানে দেখা যায় যে বোর্ডে যদি ভালো পরিচিতি না থাকে একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে বাংলাদেশের কনটেক্সটে। সো আপনাকে ওই জিনিসগুলো ম্যানেজ
ম্যানেজ করতে হয়। মানে আপনি কম বক্সের কাজটা একটা ডিফারেন্ট মানে প্রেসার, আবার এর বাইরেও একটা কিছু হ্যাঁ clear এর হ্যাঁ, ব্যাপার আপনার থাকে। নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের তো ইংলিশ কমেন্ট্রি খুব হয় না সারা বছর, দেশের যদি ডোমেস্টিকের কথা বলি আমি। সো ওই জায়গাটা থেকে আমাদের আসলে প্র্যাকটিসেরও জায়গা নাই, ইনকামেরও জায়গা নাই। আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন, কারণ দুটা একসাথে করা যাচ্ছিল না, তো আমাকে একটাই চুজ করতে হয়েছে, তো আমি কমেন্ট্রি চুজ করেছি। বাট এখানে আমার কোনো ফিনান্সিয়াল কোনো আমার সাপোর্ট বা মানে একটা থাকে না যে আমি ইনশিওর্ড না, তো আমি একদিন 2 দিন 5 দিন 10 দিন করব, একটা পর্যায়ে গিয়ে আমার যদি ইনকামের ডিফিকাল্ট হয়ে যায় তখন তো আমাকে অন্য পথ বেছে নিতে হবে। তাহলে আপনি বলছেন এখনো ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে বাংলাদেশিদের ওই জায়গাটা তৈরি হয়নি যে সে আসলে তার ক্যারিয়ার চিন্তা করতে পারে। এক্স্যাক্টলি, এরকম হয়নি, অনেস্টলি হয়নি। But, যারা আছেন তারা আসলে উচিত আপনাদেরকে হ্যাঁ মানে backup করা। আমাদের ওই জায়গাটাতে এমন একটা পজিশনে আছি যে মানে বলা হবে যে সুযোগ তো দিচ্ছি। যদি আমি বলি আমার পেমেন্ট নিয়ে বাড়ান একটু করেন, তখন তো দেখা যাবে বাদই দিয়ে দিছে। এই ঝামেলাগুলো আছে, আমাদের এই কালচারে ভয়টা এটা আছে, আছে। হ্যাঁ, যে এই ভয়টা সুযোগ আছে। দেওয়া হলো, এখন হ্যাঁ, এত কি আর কি, এখন মানে এত কাজ কি। করো। So, এই জিনিসগুলো আছে, এগুলা বলি নাই কোনোদিন। মানে এখন মনে হয় যে মানে এখন এমন একটা পজিশনে আছি যে মানে পেমেন্ট যেটা শুরু করছিলাম 5 বছর 6 বছর আগে যে পেমেন্ট পাইতাম ওর থেকেও এখন কম পাচ্ছি। তার মানে বুঝতে হবে যে ভালো করতেছেন দেখেই ওরা ভয় পাচ্ছে। আমি 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 আপনার এই ইস্যুতে আসবো, আরো প্রশ্ন রয়েছে আমার কাছে, কিন্তু পেমেন্ট ইস্যুতে যেহেতু বললেন, আমি শুনেছি এটা হাসিবুল হোসেন শান্ত ভালো বলতে পারবেন যে এবার একটা টেবিল ছিল, আপনাদের নির্বাচকরা 9 জনের সাথে কথা বলেছেন, মানে যেহেতু ডিসাইড Interview ছিল যে হয়েছে। হাবিবুল বাশার তিনি চেয়ারম্যান হচ্ছেন এই প্যানেলের, বাকিরা ইন্টারভিউ দিয়েছেন, 4 জন ছিলেন সেখানে। আমি যদি ভুল করি প্লিজ ঠিক করবেন। পাইলট ছিলেন সেখানে, ফারুক আহমেদ ছিলেন, নাজমুল আবেদিন ছিলেন, এবং আরেকজন কেউ ছিলেন, আমি আসলে নামটা মনে নেই, আরো 4 জনের ছিলেন। তো এই যে ওইখানে নাকি আপনারা স্যালারি নিয়ে অনেক নেগোশিয়েট আমি আসলে জানি তো, আমি বলতে পারবো না। আপনি জান নাই? না, আমার ভেরি লাকি, আপনি অটো সিলেক্টেড। আগে থেকেই আগেই ছিলেন। সিলেক্টেড ছিলাম আমি। হ্যাঁ, তবে এটা কিন্তু একটা প্রসিডিয়ার, এটা কিন্তু সব দেশেই হয়। আপনার সিলেক্টরকে প্ল্যান দিতে হয়, ক্যাপ্টেনকে প্ল্যান দিতে হয়। আমি একটা বই পড়ছিলাম প্যাট কামিন্সেরই বা বেন স্টোকসের, তাকে প্ল্যান দিতে বলা হয়েছে যে তুমি ক্যাপ্টেন্সি যে করবা, কি তুমি চাও? আমাকে একটা পুরো 2 বছরের তোমার প্ল্যান দাও। আমাদের দেশে তো হুটহাট ক্যাপ্টেন বানায় দেয়। না, এটা মানে খুবই ভালো হয়েছে। আমরা আসলে বুঝতে পারছিলাম না কে কে হতে চাচ্ছে, মানে চায় মানে সিলেকশনে আসতে। তো এটাতে বোঝা গেছে যে কারা আসতে চায়। যেহেতু আমি যেহেতু শুনেছি যে যারাই নির্বাচক হতে চান তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনার ইয়ারলি ইনকাম কত, আপনি কত এক্সপেক্ট করেন। আপনার সাথে স্যালারি নিয়ে নেগোশিয়েট করেছে বোর্ড? না, আমার সাথে পরে করেছে। পরে করেছে। আপনার প্রত্যাশিত স্যালারি পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে এই একটা কালচার অ্যাটলিস্ট আমাদের ঠিক হলো যে হ্যাঁ, আমাদের very good. নির্বাচকরা আন্ডার পেইড ছিলেন লম্বা সময় ধরে, তারা এখন ভালো। দেখেন definitely- অন্যান্য দেশের সিলেক্টেডদেরকে দেখবেন যে সবই আমাদের মতোই এক্স প্লেয়ার, কিন্তু তাদেরকে যে সম্মানটা দেওয়া হয়, একটা এই শান্ত ভাইয়ের মতো প্লেয়ার, আমি মাহমুদুল্লাহ রিয়াদের কথা ধরি, সাপোজ তাকে যদি চিফ সিলেক্টর বানাইতে চান আপনি, আপনাকে কি 2-3 লাখ 5 লাখ টাকা বেতন দিলে তাকে ওই রেসপেক্টটা দেওয়া হবে? আমরা কি মাহমুদুল্লাহ রিয়াদকে 15-20 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই আমাদের? কিন্তু আমরা ভাববোই না ওইভাবে। কিন্তু এই প্লেয়ারগুলোকে রেসপেক্ট দিতে হবে। শান্ত ভাই দের উইথ অল ডিউ রেসপেক্ট, এখন হয়তো একটু বেড়েছে, একটা সময় তো অনেক কমে কাজ করেছেন, অনেক কমে কাজ জাস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। বাট কয়দিন লাভ অফ ক্রিকেট দিয়ে চলে? প্রফেশনালিজমটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু অনেক টাকা আছে বোর্ডের, সো ওইখান থেকে অ্যাটলিস্ট মানে এই কালচারটা শুরু হোক। এই কালচারটা প্লেয়াররা বেনিফিটেড হোক ভাই। প্লেয়ারদের টাকা দিতে সমস্যাটা কোথায়? প্লেয়ার, কোচেস, প্লেয়ার, আপনারা তো প্লেয়ারই ছিলেন এক সময়, আপনাদেরকে যদি না দিবে তাইলে মানে পুরো অফিস টেবিল সবকিছু তো প্লেয়ারদের জন্য, কোচদের জন্য, ফিজিওদের জন্য। এই যে আমরা দুজন আপনাদের হয়ে কথা বলতেছি, বের হয়ে আমাদের কিন্তু খাওয়াইতে হবে সামনে। ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে জানি আপনি দিল দরিয়া খাওয়াবেন নিশ্চয়ই আমাদেরকে। কম বক্সের গল্পে একটু ফিরতে চাই মাসার। মানে একটা সময় তো ফ্যান ছিলেন, খেলা দেখেছেন মাঠের বাইরে থেকে, একটা সময় মাঠে খেলেছেন, Right. তখন আবার দূর থেকে দেখেছেন যে বোর্ড কিভাবে চলে, তারপরে সাংবাদিকতায় ঢুকে গেলেন, তারপরে ওই প্লেয়াররা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই ছিলেন, হয়তো ইন্টারভিউ করতেন 1-to-1, কিন্তু কাছ থেকে জানা হতো না। এখন যখন কাছ থেকে কম বক্সে তো অনেক ইন্টিমেট মোমেন্টস আপনারা শেয়ার করেন, অনেক গল্প থাকে। Right. সবচেয়ে ফানিয়েস্ট কে এখন পর্যন্ত যাদের সাথে কাজ করেছেন? ড্যানি মরিসন, আনডাউটেডলি ড্যানি মরিসন ওয়ান অফ দ্য ফানিয়েস্ট গাই। মানে সে এনভায়রনমেন্টটাই এমন রাখে যে মানে কখন সিরিয়াসলি বলতেছে কখন ফাইজলামি করতেছে আপনি বুঝতে পারবেন না। কারণ এত বড় মানুষ ফাইজলামি করলো নাকি আমি অনেকক্ষণ তাকায় দিই, তারপর এমন একটা হাসি দিবে মানে আপনি বুঝতেই দিবে না। ড্যানি মরিসন, কার্টলি অ্যামব্রোস টোটালি অপোজিট, ভেরি সিরিয়াস। ভেরি সিরিয়াস। উনি কথাই বলে না, উনি ওনার আইপ্যাড আছে, ওটার মধ্যে মুভি দেখতে থাকেন আর খেলা দেখেন, বাস দ্যাটস ইট। আতার ভাই খুব কথা বলেন, আতার ভাই খুব কথা বলতে পছন্দ করেন। তারপরে রামিজ রাজা খুবই মজা করে,
রামিজ রাজাও খুবই মানে ইদানিং ওনার সাথে খুব মেশা হচ্ছে, সো রামিজ রাজাও খুবই মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার। এসএসসির একটা ইভেন্ট করেছেন আপনি রিসেন্টলি? হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা হয়েছে। কোথায় হয়েছিল সেটা? এটা কাতারে হয়েছে। কাতারে হয়েছে। মেন্স ইমার্জিং। হ্যাঁ মেন্স ইমার্জিং, রাইট। হ্যাঁ, তো তারপরে আর সুযোগ হয় নাই, তো লেটস সি। মানে ইটস আ ইনশাআল্লাহ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স না মাজার? মানে আপনি আরেকটা দেশে যাচ্ছেন, এত বড় বড় লিজেন্ডদের সাথে কমেন্ট্রি দেখেন করতে, আমাদের খাবার কালচার। এটাও তো একটা ফিল্ড। ক্রিকেটের কোচ বিদেশে গিয়ে আইপিএল এ কোচিং করাচ্ছে, নিউজিল্যান্ডের অ্যাম্বাসেডর ফর বাংলাদেশ। এক্স্যাক্টলি। সো আমাদেরকে প্রমোট করাটা খুব জরুরি। আমার দেশ যদি আমাকে প্রমোট না করে, আমি জীবনে প্রমোট হইতে পারবো না। ওই জায়গাটা থেকে দেখেন ওয়েস্ট ইন্ডিজের অনেকে অনেক জায়গায় করে বেড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিয়ার লিগ না, ওয়েস্ট ইন্ডিজ খেলছেও না ন্যাশনাল টিমে, বাট অন্য অন্য দেশের লিগ কভার করছে, তারা কমেন্ট্রি করছে। তো তার রেসপেক্টটা বাড়তেছে, তার ভিউটা কি ক্রিকেটের প্রতি, এটা তার দেশের ভিউও কিন্তু, যে আমি কতটুকু বুঝি ক্রিকেটটা, এটা থেকে বোঝা যায় যে আমার দেশের ক্রিকেটের ডেপথ কতটুকু। আমি গিয়ে হাফজাব বলে দিলে তো হবে না, তাই না? সো ওই জায়গাটা থেকে আমাদেরকে ওই সুযোগটা করে দেওয়া দরকার, যে আমার দেশের ক্রিকেটের ভয়েস যাতে হয়, যাতে আমার দেশের ক্রিকেটটাকে প্রমোট করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের ক্ষেত্রে হয় যে পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট রাদার দেন দ্য ট্যালেন্ট। সো আমাদের এই জায়গাটায় আমার মনে হয় যে আরো, আমার মনে হয় না এভাবে চলতে থাকলে কোনো কমেন্টেটর আসবে বাংলাদেশে, ইন্টারন্যাশনাল কমেন্টেটর ইংলিশে বলা। যদি ন্যাশনাল টিমের প্লেয়ার কেউ দু একজন ভালো ইংলিশ বলতে পারে, তাইলে তাদের জন্য পথটা খুবই ইজি, বাট আমার মতো মানুষের জন্য খুবই ডিফিকাল্ট। না, আমরা তো দেখেছি মেহরাব হোসেন অবিকে, আমরা মেহরাব হোসেন অবি বলছি, আমরা মেহরাব জুনিয়রকে দেখেছি, হ্যাঁ আমরা উনি কন্টিনিউ করতে পারেন মানে ইজি জব, কিন্তু মেহরাব কন্টিনিউ করতে পারে নাই বিকজ অফ দ্য ল্যাক অফ প্রফেশনালিজম। হ্যাঁ, যার কারণে ও চিন্তা করেছে আমি দেশের বাইরে চলে যাই, ওখানে গিয়ে আমার ক্যারিয়ার আছে। কারণ এখানে তো অনিশ্চিত একটা লাইফ, রাইট। মানে অবভিয়াসলি আতার ভাই, শাহিম ভাই, তারা তো সিনিয়র, তাদের একটা স্পেস হয়ে গিয়েছে, তারাও অনেক স্ট্রাগল করেই হয়তো করছে। বাট আমাদের জন্য এখন ওয়ার্ল্ডটা এত ছোট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া বলি এই বলি, এত কিছুর মধ্যেও নিজেকে টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট। কিভাবে এই কালচারটা গ্রো করতে পারে, একটু ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে। একটা হইতে পারে যে আপনার ডোমেস্টিকে আপনার একটা বিসিবি টিভি হইতে পারে, যাতে তারা লোকাল টুর্নামেন্টগুলো নিজেরাই দেখাবে উইথ ইংলিশ কমেন্ট্রি। তাইলে হবে কি যে ইংলিশ কমেন্ট্রিটার একটা চর্চা থাকলো, আরো 2 জন 4 জন 5 জন যারা আছে ওরাও একটা সুযোগ পেল। কিন্তু বাংলা কমেন্ট্রির অবস্থা কি? পাশাপাশি দুটোই রাখা উচিত। বাংলা আমাদের, যেহেতু ইন্ডিয়াতে হিন্দি কমেন্ট্রিও হয়, ইংলিশ কমেন্ট্রিও হয়, আমাদের একটা বাংলা, একটাই তো ভাষা আমাদের ভাই, তো বাংলা একটা হইলে সমস্যা তো নাই। ইউটিউবে এখন স্ট্রিম করা যাচ্ছে। আর মানে ওই জায়গাটা থেকে কি প্লেয়াররাও নিজেদের খেলা আবার যখন দেখে, একটা কমেন্ট্রিতে যদি একটা মানুষ বলে যে তার এই শটটা এটা, সে নিজেও শিখতে পারে। কিন্তু আপনি অনেক দেশ গিয়েছেন, ইংল্যান্ডে তো দর্শকরা স্ট্যান্ডে বসে কমেন্ট্রি শুনে, মানে প্লেয়াররা শুনে, ড্রেসিং রুমে বসে শুনে, এটা কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা হয় কি যে আমাদের নিজেদের মানুষদেরকে দাম দেন, কি বলে বেশি বুঝে, অনেক ক্ষেত্রে প্লেয়াররা মাইন্ড করে যে আমাকে এটা কেন বললেন, দুঃখজনক, খুবই দুঃখজনক, তাই না? মানে দেখা যায় যে প্লেয়ারকে নিয়ে আমি একটা ভালো কথা যদি বলি যে ওর এই প্রবলেমটা হচ্ছে, পরের দিন ওই প্লেয়ারের সাথে চোখে চোখ মেলানো যায় না, কারণ সে মাইন্ড করছে বা তাকে হয়তো কেউ বলে দিচ্ছে। এই কালচারটা আমাদের বের হয়ে আসা দরকার। তাহলে শান্ত ভাই, এটা তো খুব ডিফিকাল্ট, মানে আপনি কমেন্ট্রি করতেছেন, আপনাকে চিন্তা করতে হবে যে অনেক ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক হওয়া যায় না। এইবার যেমন মানে ওই যে সালমান আলী আগার যে রান আউটটা, রামিজ রাজা হি ওয়াজ অন এয়ার, সে বলেই যাচ্ছে যে স্পিরিট অফ ক্রিকেটের এগেনস্ট এই সেই হ্যান ত্যান, বাট আমাদের ভয়েস নোবডি সেড দ্যাট ইটস উইদিন দ্য ল। আমি একটা স্ট্যাটাস দিলাম যে এটা তো উইদিন দ্য লই ছিল, সালমান আলী আগেই বোকামি করছে। সো দেয়ার হ্যাজ টু বি সামওয়ান হু নিডস টু রেজ দ্য ভয়েস। অনেক ক্ষেত্রে হয় যে পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য ডিপ্লোম্যাটিক্যালি না, আমি ভেজালে যাব না, এর জন্য অনেকে অনেক কিছু বলে না, বাট যার বলার গাটস আছে তাকে বলতে দাও। শান্ত, এটা তো আসলে ক্রিকেট কালচারের একটা পার্ট, মানে কমেন্ট্রিও তো খুব সিরিয়াস একটা জিনিস। অবশ্যই অবশ্যই, মানে কমেন্ট্রি থেকে তো মানে অনেক কিছুই, মানে বাংলাদেশের মানে মানুষজন কথা শুনছে, বাইরের মানুষজনও জানতে পারছে যে বাংলাদেশ থেকে কমেন্টেটর আছে, চমৎকার কমেন্ট্রি করতে পারে, এটি খুবই দরকার আসলে। যে প্লেয়ারের এগেনস্টে ভালো মন্দ বললে ওই প্লেয়ার ইগোস্টিক সমস্যা দেখাবে, এটা আসলে পাত্তা না দেওয়াই দরকার। হ্যাঁ, আমরা তো ওইভাবেই চলি এখন। এটা খুব ডিফিকাল্ট, অনেক কিছু ম্যানেজ করে না, এগুলো আসলে আমার মনে হয় যে যদি কমেন্ট্রি করতে হয় গাছ নিয়ে করতে হবে। সো কে কি বললো, কোন প্লেয়ার কি বললো, ডাজন্ট ম্যাটার। না, আবার হয় কি জায়গা মতো কমপ্লেইনও দিয়ে দিতে পারে, ভয় আছে এগুলো, মানে আমি মনে করি না। আপনি যদি মনে করেন যে ইউ আর রাইট, হ্যাঁ, তাহলে এখানে তো বললেও লাভ নেই, আপনি তো রং বলেন। যদি রং বলেন ইচ্ছা করে, সেটা ডিফারেন্ট জিনিস। বাট যেটা আপনি রাইট কথা বলতেছেন সেখানে না, কিন্তু সাধু ভাই মানে রাইট কথা বলে তারপর পরের দিন বাসায় বাড়ায় দিলে তো আবার বিপদ। এইটা তো এখন আমাদের দেখেন, আমরা মাত্র 4 জনই কমেন্ট্রি করি এখন বাংলাদেশে ইংলিশে। আমাদেরকে তো একটা পে স্কেলে বা একটা মানে একটা থাকে না যে আমরা অ্যাটলিস্ট বোর্ডে বিলং করি, কিছু একটা ফিল হবে নিজেদের। আমরা সারা বছর যে সিরিজ নিয়ে এখন কি করতেছি কেউ কিন্তু কোনো খবর নিচ্ছে না।
মানে আমরা আবার নিজের স্কিল ডেভেলপ করছি কিনা, Right. ওই ডেভেলপ করার মতো মন মানসিকতা আমাদের আছে কিনা, মানে এটা আমি নিজে নিজে ইমপ্রুভ করছি লাস্ট 2 ইয়ার্সে। আমি নিজেকে নিজে বলছি যে আমি- বিসিবি কি এই পার্ট মানে মানে মিডিয়ার সাথে কি কমিউনিটির কোনো ফ্যাক্টর মানে হ্যাঁ ডেফিনেটলি আছে, তারা তো সিলেক্ট করবে, তারাই সিলেক্ট করে, তাদের কাছে একটা লিস্ট মানে না, এখন আসলে এখন মানে series ব্যাপারটা আসলে ব্যাপারটা বা- এমন দাঁড়িয়েছে যে 30 তারিখ যে সরকার থেকে জাতীয় ক্রীড়া ভাতা চালু করছে ওটা কমেন্টেটরদেরকেও ঢুকিয়ে দিতে হবে, মানে তাতে হয়তো একটা কালচার। বোর্ড যদি দেখেন সারা বছর যদি ইনভলভ রাখে আমাদেরকে, যে আমরা সারা বছর একটা ক্রিকেটারকে নিয়ে একটা পডকাস্ট করি, আমাদের ন্যাশনাল টিমের সব প্লেয়ারদেরকে আমি মানে আমি কাজে highlight করলাম। involve রাখা। আমি হাইলাইট করলাম, Right. আমি ইংলিশেই করলাম, প্লেয়ারটারও ইংলিশ ডেভেলপ হইলো, প্লেয়ারটা তখন আরো সাহস বাড়লো বিদেশে গিয়ে মিডিয়ার সাথে কথা বলার, প্রেস কনফারেন্সে ইংলিশে কথা বলার, ম্যাচে চলাকালীন ইংলিশে কথা বলা, এটা তো একটা স্মার্টনেসেরও ব্যাপার, ক্রিকেটের এই কালচারটা দরকার, চর্চাটা খুবই দরকার। তাই না? মানে আমাদের প্লেয়ারদেরকে আমরাই প্রমোট করি না, কিন্তু আমাদের প্লেয়াররা মিডিয়া শাই, ক্যামেরা শাই, যার কারণে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এই রাশিদ খান যখন আসে ইংলিশে কথা বলতে পারে না, এই রাশিদ খান এখন চুটে ইন্টারভিউ দেয়, সে ইংলিশে Fluent English এ কথা অনেক বলছে। ভালো ভালো কথা বলছে, তো নিজের দেশকে প্রমোট। রাইট, আমি আমরা কমবক্স থেকে আবারও দেশের ক্রিকেটে ফিরে আসি। যদি লোকাল ক্রিকেট না হয় শান্ত, কোত্থেকে সিলেক্ট করবেন? মানে সেটা ন্যাশনাল টিমের পাইপলাইন হোক, সেটা আপনার টাইগার্স হোক, সেটা আন্ডার 23 হোক, ঢাকা লিগ দলবদল হওয়ার কথা, কোনো সারা শব্দ নেই, কিছু নেই। এটা আসলে আমার পক্ষে বলা ভেরি ডিফিকাল্ট, বিকজ বোর্ড এটা ডিসিশন নেবেন কী করবেন না করবেন, বাট হয়তো বা এই বছর না হোক, পরের বছর থেকে ইনশাল্লাহ হবে, তো লিগ তার বন্ধ হয়ে থাকবে না। সো এই বছরটা হয়তো বা জানি না কী হবে। সোফার এখন পর্যন্ত কোনো সত্যি কথা বলতে কোনো না, কিন্তু বোর্ডের কর্মী হিসেবে যে ধরো একটা অচল অবস্থা, একটা টেনশন, বোর্ড টিকবে কিনা, আবার একটা বিরোধী পক্ষ রয়েছে যারা সংগঠক, তারা চায় যে এই বোর্ডটা না থাকুক, এটা কি আসলে বোর্ডের কর্মী হিসেবে মাঝে মধ্যে মনে হয় না যে আসলে কিসের মধ্যে আছি? আসলে মানে আমার কাজ হচ্ছে সিলেকশন করা। সো এইগুলো বিষয় নিয়ে আসলে আমি বেশি মাথা ঘামাই না। এটা যারা যে জায়গা আছেন তারা এগুলো নিয়ে কাজ করছেন, তারা ভালো বলতে পারবেন। মাজার, কি মনে হয়? একটু তো ডিফিকাল্ট, কারণ সবচেয়ে বিগেস্ট ইনকাম সোর্স এটা প্লেয়ারদের। আমরা অফ এয়ারেও কথা বলছিলাম এটা নিয়ে, DPL প্লেয়াররা খুব মানে মানবেতর জীবনযাপন কাটাচ্ছে। সবাই তো আর ওই টপ লেভেলের 100 বা 80 জন প্লেয়ার না, আরো 200-250 জনের মতো প্লেয়ার আছে যারা ঢাকা লিগের উপর ডিপেন্ড করে থাকে। ওই জায়গাটা দেখে তো খুবই ডিফিকাল্ট। তবে যদি শুরুও হয় কখনো, আমি চাবো যে অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ডটা যেন হাই থাকে। লাস্ট সিজন আমি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেছি অনন্ত, 2-3টা টিমের বাইরে আমি আর কোনো টিম দেখিনি যারা একটু মানে ভালো টপ লেভেলে ক্রিকেট খেলছে। আমি যে টাইমে লিগ খেলতাম বা শান্ত ভাই যে টাইমে ঢাকা লিগ খেলতো, ওই সময় যে কম্পিটিটিভনেস ছিল, আমি লাস্ট সিজন দেখে আমার মনে হয়েছে যে এটা নট আপ টু দ্য মার্ক। এইখান থেকে দেশের ক্রিকেট খুব বেশি লাভবান হবে না। তো যদি ফর দ্য সেক অফ ডুইং ঢাকা লিগ আপনি খালি ঢাকা লিগ করলেন, তাইলে কিন্তু ইটস রং। আপনার ওই স্ট্যান্ডার্ডটা ঠিক রাখতে হবে, যাতে এই ঢাকা লিগ খেলার জন্য যাতে তাকে ওই জান পরান দিয়ে দিতে হয়, তাকে বেস্ট হইতে হবে, তারপরে ঢাকা লিগ। আসলে নাই এখন ঢাকা লিগে। এইটাই সমস্যা। মানে মানে যেই কি pressure- সমস্যা মনে করেন শান্তজি? সমস্যা মনে হয় কম্পিটিশন কম, টিম বেশি, দু একটা টিম ছাড়া ওইভাবে কেউ টিম করতে চায় না। যেমন আমরা যেটা বিসিএল করি, দেখবেন যে 4টা টিম হয়, প্রচুর কম্পিটিশন হয়। কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় যে বিসিএল এর 4 ডে এবং 1 ডে, এই দুইটা মানে লিগ আমার দেখা মতো এখন পর্যন্ত ফাইটিং। কারণ বোর্ড তৈরি করে দলগুলো, সেটা এখানে 4টা টিমের মধ্যে বেস্ট প্লেয়ারগুলো কিন্তু সিলেক্ট করা হয়। এনসিএল থেকে বেস্ট প্লেয়ারগুলোই এখানে আসে। তো আমার মনে হয় যে ওই দু একটা টিম, তারপরে উইকেট, লিগের খেলাটা মানে ওইভাবে ফোকাস আনা হচ্ছে না। আরেকটু যদি মানে আমার মনে হয় স্পন্সার থাকে, মানুষজন যদি খেলা দেখে, তখন আসলে এই জিনিসটা আরও একটু বেটার হবে। উইকেট দেখা যায় ফ্ল্যাট উইকেট একদম খেলছে, ব্যাটসম্যান দাঁড়িয়ে থেকে রান করে ফেলতে পারতেছে। সো আমার মনে হয় যে উইকেট বলেন, আগে যেরকম বাইরে একজন বিদেশি প্লেয়ার থাকতো, ক্রাউড থাকতো, মোহাম্মদ আম্বানি মানে আনবিলিভেবল মানে একটা ফাইট, পুরো স্টেডিয়াম পুরো দর্শক, যেমন বাংলাদেশে খেলা হলে যেরকম দর্শক। লাস্ট full মনে দর্শক। আছে আপনার কবে দেখেছেন এরকম ফুল হাউস ডিপিএল এ? মানে ঢাকা লিগে, আর ঢাকা মানে আমাদের যে ঢাকা লিগে আসলে আমি এখন পর্যন্ত মানে অনেক দিন দেখিনি ফুল প্যাক। আপনার সময়ও ছিল কিন্তু। হ্যাঁ, আমাদের সময় তো মানে মোহাম্মদ আম্বানি খেলা আপনার 6টার থেকে আপনার দর্শকরা গেটে লাইন ধরে স্টেডিয়াম ঢোকার জন্য রেডি। না, আমরাও মিস করি, আমরা তো চাই যে ক্রিকেটে মানে বাংলাদেশের লোকাল ক্রিকেট, স্পেশালি ঢাকা লিগ বলেন, শুধু মোহাম্মদ আম্বানি, NCL, আগে কিন্তু GCL, আপনার দর্শক হয় না। ভিক্টোরিয়া বলেন, আপনার ভিক্টোরিয়া বলেন, ব্রাদার্স বলেন, গুলশান ইউথ ক্লাব বলেন, সব টিমে কিন্তু মোটামুটি ফাইট হতো। মানে একদম ইজিলি জিতে যাবে মোহামেডান, ইজিলি জিতে যাবে তা ছিল না, কিন্তু কম্পিটিশন ছিল। তো এখন মনে হয় যে কয়েকটা টিম খুব ভালো টিম
হচ্ছে, দুই একটা টিমের মধ্যে ফাইট হচ্ছে, আর বাকি কিছু কিছু টিমগুলো মনে হচ্ছে জাস্ট করার জন্য করার জন্যই করা। যে তারা চায় থাকতে সম্পৃক্ত, একটা টিম করে দিল, ছেড়ে দিল। এই কালচারটা থাকলে আসলে প্লেয়ার তো আপনারা পাবেন না, তখন নির্বাচকদের কাজটাও আরো কঠিন হবে, সহজ হবে আমি জানি না। মাজার, মানে এই বোর্ড তো আমি জানি না আসলে কি হচ্ছে, বাট একদম ছোট্ট করে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থায় আসলে কি করণীয় বলে মনে করেন? মানে অনেক বেশি কমপ্লেক্স ইস্যু, সো আমি একটা ওয়ার্ডে এটা শেষ করা খুব ডিফিকাল্ট। তবে আর যাই হয়, যে আমি চাবো যে কোনো বিপক্ষ পক্ষ না হয়ে সবাই মিলে যাতে দেশের ক্রিকেটের জন্য লিগটা কাজ যাতে হয়। করে, সবাই মিলেই যাতে আমরা ক্রিকেটার, সবাই ক্রিকেটার ছিলাম, তো সবাই ক্রিকেটের ভালো চায়। এখানে পক্ষ বিপক্ষ থাকবে, বাট আমাদের এই সমস্যাগুলো সুরাহা করে সবাই যাতে এক জায়গায় বসতে পারি, এটা দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেট নাও নিডস টু মুভ অন, এনাফ অফ দিস থিং অফ দ্য ফিল্ড যা হচ্ছে। রাইট, মাঠের খেলাটা হোক, লোকাল ক্রিকেটটা ফিরুক। থ্যাংক ইউ শান্ত, থ্যাংক ইউ মাজাউদ্দিন অমি ফর বিং উইথ আস। দেখছিলেন খেলার আড্ডা, আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিবিসির সাথেই থাকবেন।